এসআইআর হিয়ারিং আতঙ্কে ফের আত্মহত্যা, বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বৃদ্ধের। সুইসাইড নোটেও এসআইআর ভয়ের কথা উল্লেখ। আত্মঘাতী রায়গঞ্জের বাসিন্দা বাবলু পাল। এসআইআর হিয়ারিং আতঙ্কে ফের রাজ্যে আত্মহত্যার ঘটনা, বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বৃদ্ধের। মুক্তা রয়েছে সরাসরি আমার সঙ্গে। মুক্তা, পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে করা হচ্ছে, কি বলছেন তারা? প্রিয়াঙ্কা, দেখো, মর্মান্তিক ঘটনা যে রায়গঞ্জের সুভাষগঞ্জের লঙ্কাপাড়া রয়েছে। বাবলু পালের বয়স প্রায় 65 বছর, এখানকার বাসিন্দা এবং এর আগেও অনেকবার তিনি ভোট দিয়েছে দাবি করছেন পরিবারের সদস্যরা। তবে আজ সকালবেলা তার ঝুলন্ত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ যে হিয়ারিংয়ের শুনানির নোটিশ এসেছিল বাবলু পালের কাছে এবং দুদিন আগে কিন্তু শুনানিতেও যায়, হিয়ারিং দেওয়া হয়েছে, কিন্তু তাও আতঙ্ক গ্রাস করছিল বাবলু পালকে। কিন্তু তার অভিযোগ পরিবারের যে তার এক ছেলে এক মেয়ে, কিভাবে সংসার চলবে, একমাত্র উপার্জন ছিল বাবলু পাল, কিন্তু হিয়ারিংয়ে তার নাম উঠবে তো, সেই আতঙ্কেই কিন্তু ভুগছিলেন বাবলু পাল। তাই সুসাইড নোটে লিখেছে, পরিবারের অভিযোগ করছেন যে এর জন্য আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু আমার সন্তান স্ত্রীকে কে দেখবে, ভোটে যদি নাম ওঠে তাহলে আমি কি করে চলবো, সেই আতঙ্কেই কিন্তু সুসাইড করেছে সেই বাবলু পাল, এমনই দাবি করছে তার পরিবারের। তাই তার মৃত্যুতে কিন্তু শোকের ছায়া বাবলু পালের। শুধু এখানেই নয়, রাজ্যে বিভিন্ন প্রান্তে এসে আতঙ্কে মৃত্যু হয়েছে, রায়গঞ্জও বাদ গেল না। আমরা কথা বলবো তার পরিবারের সদস্যরা তারা কি দাবি করছেন সেটাই আমরা জানাবো। যে কি বলেছিল, কখন আপনারা জানতে পারলেন এই ঘটনা? এই ঘটনা ভোর 4টে আমরা জানতে পারি, খোঁজাখুঁজি করি, তখন যা দেখি যে ঝুলতেছে দেহ। তখন আর কি করব, সবাইকে ডাকা ডেকে নিয়ে গেলাম, পুলিশকে খবর দিল, পুলিশ এসে নিয়ে গেল। শুধু এই যে ভোটের জন্য এই কামটা করলো। সুসাইড নোটে কি লিখেছিল? লেগেছিল যে আমি শুধু আমাকে যদি ভোটের নাম না থাকে তাহলে আমি কোথায় যাই দাঁড়াবো, আমাকে ভাত দিবে কি, আমি তো সরকারি রেশন বাসন যাই পাইতাম খাইতাম, কিন্তু আমার কামাই করার মতন লোক নাই। আমার এই মেয়ে বউ ছেলেবেলে দেখবে কি। এখন কি দাবি করছেন আপনারা? এখন দাবি করছে এখন আর ভরণ পোষণ নিতে হবে, আর কি করে আর বাঁচবে সেই চেষ্টা করতে হবে সরকার। নির্বাচন কমিশন? হ্যাঁ, নির্বাচন কমিশন এই দায়িত্ব নিবে। দায়িত্ব না নেন, দায়িত্ব না নিলে পরে আমাদের এখন যা গতি করা করবো এরকম সিদ্ধান্ত আমরাও নেবো। আর কি করবো, আমাদের কিছু করার নাই তো। এরকম বলছেন যদি নির্বাচন কমিশন দায়িত্ব না নেয় তাহলে আমরা সবাই মারা যাবো এরকম করে। আর বেঁচে থেকে কি হবে, খাবো কি আমরা খাবো কি, বেঁচে থেকে তো আমার লাভ নেই, কামাই করার লোক চলে গেল। আতঙ্কে রয়েছে এবং এই আতঙ্কে এসআইআর হিয়ারিং আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু বলেই পরিবার অভিযোগ করছে। বেলঘরিয়ায় শতায়ুকে হিয়ারিং নোটিশ, 85 ঊর্ধ্বে বাড়িতে শুনানি হওয়ার কথা, তারপরও শতায়ুকে হিয়ারিং নোটিশ কেন? 14ই জানুয়ারি হিয়ারিং এর তলব অসুস্থ বৃদ্ধকে। সুবীর রয়েছে টেলিফোন লাইনে। সুবীর, যেখানে নির্বাচন কমিশন বারবার করে কথা বলেছে, জানিয়েছে যে 85 ঊর্ধ্ব শতায়ু অশক্ত তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে, এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলো কেন? কেন বাড়িতে নয়? দেখো, বারংবার নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু অমান্য করে চলেছেন এলাকার যারা স্থানীয় ইআরও থেকে শুরু করে, যারা বিএলও থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে প্রত্যেকে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেলঘরিয়া রবীন্দ্র ভবনের বাসিন্দা 100 বছর বয়সী অধীর দে, তার বাড়িতে কিন্তু তার শুনানি নোটিশ এসছে এবং সেই শুনানি নোটিশ হাতে পাওয়ার পরে কিন্তু তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। 1949 সালে তিনি বাংলাদেশের ময়মনসিংহ থেকে কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং তারপর থেকে কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি কিন্তু ভোট দিয়ে আসছেন এবং সেই জায়গা থেকে তাকে শুনানির নোটিশ ধরানো হলো এবং এই নিয়ে কিন্তু এই নোটিশ দিয়ে কিন্তু তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলছেন যে তিনি অসুস্থ, তিনি চলাফেরা করতে পারেন না, সেই জায়গা থেকে তাকে বলা হচ্ছে শুনানি কেন্দ্রে যাওয়ার জন্য 14 তারিখ। এই নিয়ে কিন্তু যেমন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, পাশাপাশি তার পরিবারের লোকজন কিন্তু সরব হয়েছেন। বেশ, এটা একটা চূড়ান্ত মরার আগে যে শেষ আঘাত, একটা খুব মর্মান্তিক আঘাতই আমি মনে করি। আমি স্বাধীন দেশে ভোট দিয়ে আইলাম সারা জীবন, আর আমি মরার সময় হয়ে গেছে আমার, বা বহু লোক এত বছর বাঁচও না, আমি বেঁচে আছি, ভগবান কেন বাঁচিয়ে রাখছে জানি না, কিন্তু আমি যদি ভোট না দিতে পারি এর চেয়ে দুঃখের আর কিছু নাই। মানে এত বছর ধরে ভোট দিয়েছে, এখনো চান আপনি ভোটটা? নিশ্চয়ই ভোটটা দিয়ে যেতে চাই এখনো। উনি যখন এখন হাঁটতে চলতে পারছে, তখন উনি যদি যেতে পারেন তাহলে উনি গিয়ে দেখে ওনার চেহারাটা উনি দেখে আসুক।
আর নাতে বা উনার যদি মনে করেন যে উনি এখন যেতে পারবে না, উনি খুব অসুস্থ, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, উনি যদি কেউ এসে ওনাকে দেখে যায় আমাদের কোনো অসুবিধা নেই। ভালো হবে। হ্যাঁ, ভালো হবে, ভালো হবে, তাতে ভালো হবে। আমার মনে হয় ওনার বয়সটার জন্য ওনাকে মনে হয় ডেকেছে। তো ওনাকে যদি মনে করো যে দেখতে আসবে বা ওনাকে হ্যাঁ এসে দেখে যাক, এসে দেখে এসে ওনাকে দেখে ভেরিফাই করে যাক, আমাদের তাতে আপত্তি নেই। হাতে মাত্র কয়েকটা মাস তারপরই রাজ্য বিধানসভা নির্বাচন, আর আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2 দিনাজপুর মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা, 3 জেলার 5000 পরিযায়ীর সঙ্গে সরাসরি কথা তৃণমূল সাংসদের। আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2 দিনাজপুর মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা, 3 জেলার 5000 পরিযায়ীর সঙ্গে সরাসরি কথা বলবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ীদের সঙ্গেই খাবেন। কি কি কর্মসূচি রয়েছে, কি বার্তা, কি ভোকাল টনিক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে আবির আমার সঙ্গে। আবির, গতকালও আমরা দেখেছি বালুরঘাট, তপন এবং সেখানেও পরিযায়ী বাড়িতে গিয়ে তিনি দেখা করেন। তারপর আমরা দেখলাম ইটাহারে সেখানে আমরা রোড শো দেখেছি, এবং আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। কি ভোকাল টনিক দেবেন তিনি? দেখো, ইটাহারকে সামনে রেখে তৃণমূলের তরফ থেকে সকাল থেকে জোরদার প্রচার করা হচ্ছে, এবং আজকে প্রথম অর্ধেই তুমি জানো যে অভিষেক নিজেই সকালবেলা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইটাহারের ছবি, এবং সেখানেও তিনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। অর্থাৎ ইটাহার গতকাল রোড শোতে যে ভিড় দেখিয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি দেখিয়েছে, সেটাকেই মাথায় রেখে এগোতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে তারা সভা করতে চলেছে হচ্ছে মালদাতে, এবং মালদাতে যে সবার যে চেহারা, সবার যে চরিত্র দুটোই আলাদা। তার কারণ হচ্ছে এখানে নাম দেওয়া হয়েছে হচ্ছে আবার জিতবে পরিযায়ী শ্রমিক। এই আবার জিতবে পরিযায়ী শ্রমিকের যে সম্মেলন যেটি করা হচ্ছে, সেখানে মালদা এবং 2 দিনাজপুর তিনটে জায়গা থেকে প্রায় 5000-এরও বেশি শ্রমিক এখানে হাজির হবেন, এবং এই 5000-এরও বেশি শ্রমিক এসে তারা সরাসরি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সরাসরি উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা দেবেন, এবং একই সঙ্গে হচ্ছে এখানে প্রশ্নোত্তর পর্ব নেওয়া হবে লাইভের মধ্যে, এবং যে এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের পিছনে মধ্যাহ্নভোজের জায়গা করা হয়েছে, সেখানে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে একদমই তাই। রামপুরহাটে সোনালী খাতুনের সঙ্গে দেখা করা, পরবর্তী সময়ে আমরা দেখলাম হচ্ছে যে তারা কালকে দক্ষিণ দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যাওয়া, সেই বিষয়গুলোকে তারা দেখা করেন, এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতে তাদের কি অবস্থান সেটা বারবার ধরে স্পষ্ট করেছেন অভিষেক। এই মালদা, এই যে দিনাজপুর, মালদার ঠিক পাশে মুর্শিদাবাদের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে পরিযায়ী শ্রমিক একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং বারবার ধরে তৃণমূলের অভিযোগ যে তারা ভিন রাজ্যে কাজ করতে গেলে তারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এরকমই বিজেপি শাসিত রাজ্য এবং কংগ্রেস শাসিত রাজ্যে যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে আজকে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলবেন, এবং তাদেরকে সঙ্গে নিয়ে যে মঞ্চ করা হয়েছে সেখানে থেকে এই যারা পরিযায়ী শ্রমিকরা হাজির হবেন, যারা সভা শুনতে হাজির হবেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। ফলে এই নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের একাধিক জেলাতে পরিযায়ী শ্রমিক ইস্যুটা একটা ফ্যাক্টর। সেই কারণেই আজকের এই সভার নাম তারা দিয়েছেন আবার জিতবে পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ারে যেমন চা বাগানের শ্রমিকদের তারা সঙ্গে সংযোগ করেছিলেন, এখানে দাঁড়িয়ে এই পরিযায়ী শ্রমিকদের কাছে তারা পৌঁছতে চাইছেন, এবং সেই কারণেই হচ্ছে এই ধরনের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেশ, যেমনটা আমাদের প্রতিনিধি আবির বলছিল যে গতকাল ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড শো আমরা দেখেছি, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কালকে কর্মী সমর্থকদের যে উন্মাদনা, উচ্ছ্বাস, উদ্দীপনা, সেই ছবিটা কিন্তু স্পষ্ট। পথে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারে রোড শো করেন, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে যে ঐতিহাসিক ফল তৃণমূল কংগ্রেস করেছিল আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন,
আমি আপনাদের কাছে চিরঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। রোড শো এর পর এক্সান্ডেলে বিজেপিকে চ্যালেঞ্জ। বিজেপির দিন শেষ বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাত্যাভিমান থেকে মাতৃভাষার মর্যাদা নিয়েও সওয়াল। এক্সান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শেষ করেই এক্সান্ডেলে পোস্ট এবং বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো এর পর। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সব পক্ষই কিন্তু নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে। ইতিমধ্যে ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হয়েছে। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন। এর মধ্যে অনেকেই পুরনো। বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি। তাদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি। নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য। এবার তাঁরা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য। রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ। তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে। যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।